10 মিনিট 7-8 মিনিট কথা বলে আপনাকে বিদায় দেব। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বদ্যিবাড়িতে। আজ রোশ বাংলাদেশ ও ইউএনডিপির সৌজন্যে বদ্যিবাড়ির বিশেষ সপ্তম পর্বে সঙ্গে আছে আমি মুজাহিদ শুভ। আমরা করোনার এই মহাক্রান্তিকালে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি। আজ আমরা কথা বলবো এই সময়ে ক্যান্সার রোগীর যত্ন ও সচেতনতা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং আরও একজন অতিথি। চলুন পর্যায়ক্রমে সবার সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন মেজর জেনারেল ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম, কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল বাংলাদেশ আর্ম ফোর্সেস। আরও আছেন অধ্যাপক ডাক্তার কাজী মুশতাক হোসেন, পরিচালক অধ্যাপক রেডিওথেরাপি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। এবং আরও আছেন অধ্যাপক ডাক্তার কামরুজ্জামান চৌধুরী, কনসালটেন্ট অনকোলজি বিভাগ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। এবং আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তানভীর হাসান সৈকত, সদস্য ডাকসু। আপনাদের 4 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের এই বিশেষ পর্বটি 3 ভাগে বিভক্ত করেছি। প্রথমেই আমরা বাংলাদেশে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী কোনো একজনের সাথে আমরা কথা বলি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তানভীর হাসান সৈকত। আমরা গণমাধ্যমে ইতিমধ্যেই খবর পেয়েছি যে তিনি প্রতিদিন অন্তত 1000 মানুষকে রান্না করে সেহরি এবং ইফতার বিতরণ করছেন। প্রথমে তিনি যখন দেখলেন যে এই করোনার এই মহাক্রান্তিকালে মানুষ খাবার সংকটে, তীব্র খাদ্য সংকটে ভুগছেন, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় আমরা দেখেছি যে ব্যক্তিগত উদ্যোগে প্রথম তার 13,000 টাকা দিয়েই তিনি প্রথম মাঠে নেমেছিলেন। এরপরে তার সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে যুক্ত হয়েছেন। আমরা এই অনন্য দৃষ্টান্ত যে স্থাপন করেছেন তানভীর হাসান সৈকত, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে কেন আপনার আসলে মনে হলো, আপনার মতো আরও অনেক ছাত্র নেতা আপনি, সেটা আমরা এখন পর্যন্ত জেনেছি যে অনেকেই তো আসলে আছে আপনার মতো, আপনি কেন এই উদ্যোগটি আসলে গ্রহণ করলেন? কিভাবে আপনার কাছে মনে হলো যে মানুষের খাদ্য সংকট এখন নিরসন করা দরকার? আপনার কাছেই শুনবো। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস থেকে যেটা জানতে পারি আমরা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির যে কোনো দুর্যোগে মানুষের পাশে সামনের সারিতে এসে দাঁড়িয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতা হিসেবে আমার মনে হয়েছে যে করোনা যখন গোটা বিশ্বে এখন মহামারী আকার ধারণ করেছে, তারই ধারাবাহিকতা যখন বাংলাদেশে আসছে, এই মুহূর্তে এই যে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো, যারা হচ্ছে শ্রমজীবী পরিবারগুলো, যারা দিন এনে দিন খায়, বা শহরে অনেক অসংখ্য ভাসমান পরিবার রয়েছে যাদের ঘরবাড়ি নেই, ছিন্নমূল তারা। তো এই মানুষগুলো আসলে কিভাবে খাবে? এদের খাবারের যোগানটা কোত্থেকে আসবে? এদেরকে সরকার চাইলেও হোম কোয়ারেন্টাইন দিতে পারবে না, কারণ হচ্ছে যে এখানে এদের হোম নেই, সেখানে কোয়ারেন্টাইন কিভাবে সম্ভব? তো সে চিন্তা থেকে আমার মনে হয়েছে যে এই শিক্ষার্থী হিসেবে জনগণের করের টাকায় যখন আমরা পড়ছি, আমাদের শিক্ষকরা বেতন নিচ্ছে, সেই জায়গাটা থেকে এখন দুর্দিনে জনগণের পাশে দাঁড়ানোটা নৈতিক দায়িত্ব। তো সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমি শুরু করি। প্রথমে আমি 23শে মার্চ কার্যক্রমটি শুরু করি। আমি প্রথমে কিছু শ্রমজীবী পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি। একদম প্রথম স্টেজের কথা বলছি। আর রাতের বেলা ছিন্নমূল মানুষের জন্য রান্না করে খাবার নিয়ে যাচ্ছি। যখন আমি দেখলাম যে আসলে শ্রমজীবী পরিবারগুলো আসলে অসংখ্য পরিবার যারা হচ্ছে ত্রাণ সহায়তা পাচ্ছে কিছু, কিছু জায়গা থেকে, তখন কিন্তু যারা ছিন্নমূল মানুষ, এদেরকে ত্রাণ দিয়েও কোনো লাভ হচ্ছে না। আপনি এদেরকে যদি আর্থিক সহায়তা দেন, এরা কোথাও থেকে কিনে খেতে পারবে না। কারণ সবগুলো হোটেল রেস্টুরেন্ট বন্ধ। পাশাপাশি এদেরকে যদি আপনি ত্রাণ সহায়তা দিয়ে থাকেন, তাহলে এরা রান্না করে খেতে পারবে না। তো সেই কারণেই আমি আসলে একটা শ্রেণীকে টার্গেট নিয়ে, এই ভাসমান শ্রেণীকে হচ্ছে রান্না করে দুবেলা খাবার দিতাম তখন। তাই আমার শুরুটা হয়েছিল প্রায় 500 জনের খাবার বিতরণ করে। কিন্তু এখন বর্তমানে সেটি 1000 লোকের হচ্ছে, আমরা প্রায় দুবেলাতে প্রায় 1600 মানুষের খাবার বিতরণ করি। আচ্ছা, আপনাকে সহযোগিতা করছে কারা, অথবা কোথায় রান্না করছেন, এই ম্যানেজমেন্ট আসলে কিভাবে হচ্ছে যদি একটু পরিষ্কার করে বলেন? আসলে আজকে 58 দিন হচ্ছে আমরা এই রান্না করে খাবার বিতরণ করছি। তো এটি অবশ্যই কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয়, যে শুধু আমি ব্যক্তি উদ্যোগ নিলেও এটি পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন, সেটি আমার দ্বারা সম্ভব না। আমার কাছে মাত্র 13,000 টাকা ছিল। আমি ছাত্র, সেই হিসাবে আমি 13,000 টাকা নিয়ে আমি এগিয়ে এসেছি। তখন আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, সাবেক শিক্ষার্থী, এবং আমার অনেক বন্ধু-বান্ধব রয়েছে যারা একটু ভালো চাকরি করছে, তাদের কাছ থেকে আমি কিছু টাকা সংগ্রহ করি। এরপরে আমি আস্তে সাড়া আস্তে এটি পাচ্ছেন কেমন? বাড়াতে মানুষ থাকি। যত দিন যাচ্ছে কত বেশি সাড়া পাচ্ছেন, শিক্ষকরাও যুক্ত হয়েছেন এমন কথা আমরা শুনতে পেয়েছি, সে বিষয়টি বলবেন। জি, জি।
আসলে আমাদের শিক্ষকরা আমরা তো যাদেরকে শিক্ষক হিসেবে সবসময় দেখেছি যে শিক্ষকরা মানে একটু অন্যরকম। কিন্তু আমার এই দুর্যোগে এসে আমি আমার শিক্ষকদের আসলে যে জাতির জন্য, দেশের জন্য করার যে স্পৃহাটা, প্রচেষ্টাটা সেটি আমি দেখতে পেয়েছি। আমার শিক্ষকরা আমাকে ফোন দিয়ে টিএসসি তে এসে অনেকে টাকা দিয়ে গেছে, অনেকে আবার মানে বিকাশ করে টাকা পাঠিয়েছে। শিক্ষকদের কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি। পাশাপাশি অনেক সাংবাদিক যারা হচ্ছে আমাকে আর্থিক সহায়তা দিয়েছে, অনেক পুলিশ আর্থিক সহায়তা দিয়েছে। আপনি বলছেন যে আমি কোথায় রান্না করছি। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এরিয়াতে আমরা টিএসসি তে হচ্ছে বাঁশ দিয়ে রান্না করি। আমরা হচ্ছে যে এখানে টিএসসির সামনের এরিয়াতে রান্না করে হচ্ছে আমরা সেখানে একটা বা বা টেম্পোরারি একটা স্টোর রুম তৈরি করেছি আমরা, যেখানে আমাদের চাল, ডাল, আলু, পেঁয়াজ মানে রান্নার সামগ্রীগুলো রাখা। তো সেই জায়গাটা থেকে আমরা প্যাকেটিং করে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব মেনে আমাদের টিএসসি তেই মানুষজন চলে আসে। এদেরকে আমরা খাবার দিচ্ছি। আচ্ছা, আপনাকে শেষ প্রশ্নটি করব যে আমরা তরুণ ছাত্রনেতা বাংলাদেশের আমরা ৯০-এ স্বাধীনতা সংগ্রামের সময়ে বিভিন্ন সময় কিন্তু দেখেছি এই ধরনের নজির স্থাপন করেছেন, কিন্তু এই বর্তমান সময়ে কিন্তু আমরা এই ধরনের নজির কিন্তু কম দেখতে পাই, যেটি আপনি দেখিয়েছেন। ছাত্রনেতা যারা আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অথবা বিভিন্ন কমিউনিটিতে, তাদেরও আপনার মতো আসলে এগিয়ে আসা উচিত কিনা, তাদের প্রতি আপনার পরামর্শ আপনি আমাদেরকে বলবেন। আসলে আমাদের বাংলাদেশের ইতিহাস যেটি বলছে যে বাংলাদেশের ছাত্ররা সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম কিংবা দুর্দিনে ছাত্ররাই সবচেয়ে বেশি আহ, আহ, প্রতিহত করেছে কিংবা হচ্ছে আন্দোলন সংগ্রামগুলো করেছে। ছাত্রদের অবদান সবচেয়ে বেশি। শুধু সেটি নয়, আপনি ৯০-এর দশকে যখন দেখবেন যে বন্যা কবলিত হয়েছিল, তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৭০,০০০ রুটি প্রতিদিন যেত। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, গোটা জাতির ছাত্র সমাজের প্রতি আমার একটি আহ্বান রয়েছে। আমরা ছাত্ররা যদি দেশের মানুষের পাশে না থাকি, এই মুহূর্তে আমাদের ছাত্রদের থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। আপনি মানে আমরা সবাই জানি যে ছাত্ররা সবসময় উদ্যমী হয়ে থাকে এবং আমরা কোনো কিছুতে পিছপা হই না, আমরা ভয় পাই না। তো আমাদের ছাত্রদের প্রতিটা শিক্ষার্থীর প্রয়োজন এখন, যে যতটুকু সাহায্য করতে পারে, যতটুকু প্রয়োজনীয়তা রয়েছে মানুষের। আমরা জেনেছি যে বাঙালির দুমুঠো দুবেলা খাবারের সংগ্রাম হচ্ছে বাঙালির সবচেয়ে বড় সংগ্রাম। এই খাবারটা নিয়ে অন্তত আমরা ছাত্ররা যদি মানুষের পাশে থাকতে পারি, সারাটা জীবন এই দেশের মানুষ ছাত্রদের প্রতি সে আবেদন রেখে যাবে এবং প্রতি ভালোবাসাটাও থেকে যাবে। হুম। আপনাকে মানে আমাদের শুধু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা চাইবো যে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আপনি যেমন তারুণ্যের অহংকার আমরা বলতে পারি, এরকম অহংকার আমরা আরও বেশি দেখতে চাই। তরুণরা আসলে এগিয়ে আসলেই আমরা এই ধরনের সংকট থেকে আমরা নিজেদের মোকাবেলা করতে পারবো এবং বাংলাদেশকে ঝুঁকিমুক্ত করতে পারবো। এবং বদ্যিবাড়ির পক্ষ থেকে, সময় পরিবারের পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাচ্ছি এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমরা আমাদের ধন্যবাদ। পরবর্তী পর্বে ঢুকবো। আমরা প্রতি পর্বে আসলে কোনো না কোনো একটি গুজব নিয়ে আলোচনা করি। প্যান্ডেমিক সিচুয়েশনে সারা পৃথিবীতে এই ধরনের গুজব ছড়িয়ে পড়ে। আমি মেজর জেনারেল ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলামের কাছে জানতে চাইবো যে আমরা অনেকের কাছে শুনছি বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যে উচ্চ তাপমাত্রা কিংবা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে তাপমাত্রা থাকলে করোনা ভাইরাস মারা যাবে। অনেকে হয়তো রোদেও দাঁড়াচ্ছেন, এরকম কথা আমরা শুনতে পাচ্ছি। এটি আসলে গুজব কিনা, আসলে সত্য তথ্যটি আসলে কি, আপনি আমাদের জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা আমরাও শুনছি এরকম। তো প্রথমে আমাদের সবারই ধারণা ছিল হয়তো যে সমস্ত জায়গার টেম্পারেচার বেশি, যে সমস্ত দেশের টেম্পারেচার বেশি, সেই সমস্ত 25 ডিগ্রি বেশি, সেই সমস্ত দেশে হয়তো করোনা ভাইরাস সাস্টেইন করতে পারবে না। কিন্তু আসলে যতই দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা উপলব্ধি করতে পারছি যে অ্যাকচুয়ালি অনেক ধারণাই কিন্তু আস্তে আস্তে ভুল প্রমাণিত হচ্ছে। কিন্তু এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি, আরো বেশি তাপমাত্রা হয়তোবা এইটা ভাইরাস বেঁচে থাকতে পারে। সুতরাং আমাদের এই পূর্বের ধারণা ঠিক না, এবং আমরা মনে হয় উত্তরোত্তর আমরা নতুন আমাদের ধারণা হবে এবং আমাদের অনেক ধারণা চেঞ্জ। মানে তাপমাত্রাগত দিক থেকে যদি আসলে আমরা বলি এটা যদি ভুল, তাহলে সঠিক পদ্ধতি আসলে কি? মানে কোভিড থেকে সুরক্ষার মানে সার্বজনীন নিয়মগুলো একটু কি কি আপনি যদি বলেন। এই কোভিড থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের যে গাইডলাইন্স আছে, আমাদের জাতীয় যে কোভিড গাইডলাইন্স এবং আন্তর্জাতিক যে গাইডলাইন্স, WHO গাইডলাইন্স, সেই গাইডলাইন্স ফলো করতে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হয় আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সোশ্যাল ডিস্টেন্স, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা যারা যখন বাইরে যাব তখন অবশ্যই আমরা একটু ডিস্টেন্স বজায় রাখবো এবং আমরা মাস্ক ইউজ করব এবং পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস গুলো, বিশেষ করে আমাদের পেশায় যারা আছেন তারা আমরা সবসময়
আমাদের স্যানিটাইজ মানে হাত ধোয়া থেকে শুরু করে পার্সোনাল প্রোটেকশন মেজার সবগুলি আমরা ব্যবহার করবো এবং সেই আমাদের যে ইনস্ট্রাকশন, ডাক্তারের ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন অনুসারে যদি আমরা চলতে পারি, তাহলে অবশ্যই আমরা এই রোগ থেকে দূরে থাকতে পারবো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার কাজী মোশতাক হোসেনের কাছে জানতে চাইবো যে ক্যান্সারের যুদ্ধের সঙ্গে করোনার যুদ্ধ নতুন করে যুক্ত হয়েছে। ক্যান্সার রোগী এবং পরিবার কিভাবে আসলে এই যুদ্ধ সামাল দিবে, আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই যে ক্যান্সার রোগীরা যেহেতু ইতিমধ্যেই ইমিউনো কম্প্রোমাইজ, তারা কিভাবে এই সংকট পার করবে, এবং একই সাথে জানতে চাইবো যে বৈশ্বিক সংস্থা অ্যাসকো, ইসমো, ইউআইসিসি তারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন, একটু পরিষ্কার করে বলবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা যেটা, একে তো আমাদের ক্যান্সারের রোগীরা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ বা তাদের রোগ প্রতিরোধ শক্তি কম থাকে, এটা আমরা জানি। তো এর মধ্যে আবার বাড়তি আরেকটা রোগ আমাদের দেশে ঢুকে পড়েছে, সেটি হলো করোনা বা কোভিড-19। তো এই রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যাপারটা সারা পৃথিবীতেই কিন্তু নতুন। এই ধরনের সিচুয়েশন তো গত 100 বছরের মধ্যে তেমন বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। যার ফলে এই যে গাইডলাইনস গুলো, এগুলো আস্তে আস্তে ইভলভ হচ্ছে, এগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমাদের অভিজ্ঞতা এবং অন্য দেশের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানোর জন্যই আমাদের এই মানে বিভিন্ন গাইডলাইন তৈরি করা হচ্ছে। তো এখন এখানে দেখা গেল যে রোগীদের ট্রিটমেন্ট প্রথমত হলো যে যখন আমরা ছুটি দিলাম বা যখন লকডাউন হচ্ছে বিভিন্ন দেশে, তখন প্রথমত যে রোগীরা তো আসতেই পারছে না। বিভিন্ন এলাকা থেকে যে যারা ঢাকায় আসতেন তারা কিন্তু আসতে পারছেন না। তো তাহলে তাদের চিকিৎসাটা কি হবে? বা যারা আসলেন বা ঢাকার আশেপাশে আছেন তাদেরটা কি হবে? তো সেই ক্ষেত্রে এর দুটো একটা ব্যাপার রোগীদের দিক থেকে। আরেকটা হচ্ছে যে এই আমাদের ক্যান্সারের রোগী আসলেন, কিন্তু উনি যদি আবার কোভিড পজিটিভ হয়ে থাকেন, তাহলে হাসপাতালের অন্যান্য রোগী এবং ডাক্তার বা স্টাফ যারা রোগীর কাজ করছে, থেরাপির প্ল্যানিং করছেন, একদম রোগীর গায়ে হাত দিয়ে যাদেরকে কেমো দিতে হচ্ছে, তাদের গায়ে হাত দিয়ে তাদেরকে করতে হচ্ছে, ওষুধ দিতে হচ্ছে, তাহলে আমার ডাক্তার নার্সদের কি হবে? এই তিনটা ইস্যুতে এখন ইন্টারন্যাশনালি এই জিনিসগুলো রিকগনাইজড এভাবে হলো বা একটা সিদ্ধান্তে আসা হলো যে যাদের কেমোথেরাপির বিষয়ে যে যাদের এক সাইকেল আমরা ডিলে করব, যেহেতু আসতে পারছেন না, তাহলে আমরা একটা হলিডে দিলাম, যে একটা দেরি করেন। 2 নম্বর হচ্ছে যে যাদের আসা সম্ভব নয়, কিন্তু এই কেমোর ওষুধগুলোর কিছু কিছু মুখে খাওয়ার ওষুধ আছে, তাদেরকে আমরা এই মুখে খাওয়ার ওষুধ দিয়ে বললাম যে আপনি এই সাইকেলটা ওরাল কেমো ফর্মে খান, ইউজ করেন। তাহলে এটা একটা বিকল্প ব্যবস্থা হলো যে তিনি একটা সাইকেলের ওষুধ, কিন্তু এভাবে তো আর 6 সাইকেলের 6 মাস ধরে তো আর এভাবে চালানো যাবে না। জি। তো সেক্ষেত্রে যদি যারা চলে আসছেন তাদের কি হবে, যে তাহলে তাদেরকে যদি আমরা ট্রিটমেন্ট দিতে গেলে তাহলে অবশ্যই আমাদের দেখে নিতে হবে যে তাদের করোনা টেস্ট করা আছে কিনা বা করে নিতে হবে। এমনকি প্রতিবারই করে নিতে হবে, যে যাতে করে তারা এই নিজেরাও মুক্ত থাকেন এবং চিকিৎসকদেরকেও অন্যদেরকে সুরক্ষায় রাখতে সংক্রমিত না পারেন। করেন। হুম। চিকিৎসক, নার্স তাদেরকে যেন সংক্রমিত না করেন। এখানে আরেকটা হলো যে এই যে আমরা কেমো দিব কিংবা রেডিয়েশন দিব, এখানে প্রায়োরিটি কতগুলা ক্ষেত্র নির্ধারণ করা হলো সারা পৃথিবীতে, যে খুব জরুরি কিছু রোগ আছে যেগুলোতে দেরি করলে রোগটা দ্রুত বাড়তে পারে। তখন তাদেরকে আমরা ক্যাটাগরি 1 বা মানে টপ প্রায়োরিটিতে নিয়ে আসলাম। এইভাবে আমরা একটা ট্রিটমেন্টের যে একটা স্তর তৈরি করে তারপরে তাদেরকে কিছুটা দেরি করায় এক ধরনের একটা ম্যানেজমেন্ট করা হলো। রেডিওথেরাপির ব্যাপারে ঠিক একই কাহিনী, যে সেখানেও আমাদের রোগীদের টেস্ট করে নিতে বলা হচ্ছে এবং এই প্রায়োরিটিটা নির্ধারণ করতে হবে যে সব রেডিওথেরাপি কি খুব জরুরি। আমাদের অনকোলজিতে আমার দুজন সিনিয়র আমার স্যার আছেন এবং মেজর জেনারেল আজিজ আছেন, তারা সবাই একমত হবেন যে সব রেডিওথেরাপিতে আমাদের কিন্তু কতগুলো ক্ষেত্রে আর্জেন্ট বা আমরা জরুরি ক্ষেত্র হিসেবে বিবেচনা করি, সেইগুলোতে কিন্তু এমার্জেন্সি ইজ এমার্জেন্সি, সেগুলোতে আমাদের শুরু করে দিতে হবে। আমরা পরে টেস্ট করলাম, অনেক ক্ষেত্রে 1 দিন 2 দিন রেডিয়েশন দিয়েও কিন্তু কিছু কিছু প্যালিয়েশন আমরা যেটা বলি, যে তার খুব সিভিয়ার পেইন বা ব্লিডিং বা শ্বাসকষ্ট হচ্ছে, এই জায়গাগুলোতে আমরা
আর্জেন্ট ওই ক্ষেত্রেও আবার কিন্তু সেই হলিডের কথা বলা হচ্ছে, বা যেসব ক্ষেত্রে ট্যাবলেট আছে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এবং প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে যে ট্যাবলেট আছে, হরমোন ট্যাবলেট দিয়ে যাদেরকে রাখা যাবে, তাদেরকে এই সময়ে যেন তারাও না আসেন, কারণ যিনি আসবেন সেই রোগী নিজেও সংক্রমিত হতে পারেন। হুম। আবার যদি রোগী নিজে সংক্রমিত হয়ে আসেন, তাহলে কিন্তু অন্যান্য রোগী এবং হাসপাতালের স্টাফদেরকেও সংক্রমিত করবে। স্যার, আমি আপনার এবং কাছে আসবো। আপনারা হয়তো জেনে গেছেন। স্যার, আমি আপনার কাছে আসবো। আমরা যেহেতু একটু স্তন ক্যান্সারের দিকে কথা শুরু করেছি, যে আমি ডাক্তার কামরুজ্জামান চৌধুরী স্যারের কাছে জানতে চাইবো যে আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক ক্যান্সার রোগী স্তন ক্যান্সার আক্রান্ত, তাই এই সময়ে বিশেষ করে স্তন ক্যান্সার রোগীদের জন্য কি ধরনের পরামর্শ, কি ধরনের সচেতনতা প্রয়োজন স্যার, আপনার কাছে জানবো। আমাদের দেশে তো স্তন ক্যান্সারের পেশেন্ট গুলো আপনারা জানেন যে দ্বিতীয় পজিশন আছে, সার্ভাইকাল ক্যান্সারের পরে স্তন ক্যান্সারের পেশেন্ট। এখন স্তন ক্যান্সারের পেশেন্ট গুলো ডিপেন্ড করবে আমরা কোন ধরনের স্তন ক্যান্সারের পেশেন্ট আছে, সেটা খুব আর্লি স্টেজে আছে কিনা অথবা লেট স্টেজে আছে কিনা। আর্লি স্টেজের ক্যান্সার পেশেন্টকে আমরা আসলে যদি সার্জারি করতে, এখন এই কোভিডের সময় যদি সার্জারি করা না যায়, আমরা ডায়াগনোস হওয়ার পর আমরা তাকে কোনো হরমোন থেরাপি দিয়ে রাখতে পারি কিনা, যদি হরমোন পজিটিভ হয় এবং যেগুলো খুব অ্যাগ্রেসিভ টিউমার না, খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে এরকম টিউমার না, সেগুলোকে আমি হরমোন দিয়ে রাখা যাবে। আর যেগুলা খুব অ্যাডভান্স স্টেজের ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট যেগুলো আছে, যেগুলোকে হয়তো দেখা যাচ্ছে আমরা এখন খুব একটা ভালো করতে পারবো না, কিওর করতে পারবো না, সেগুলো হয়তো আমরা হয়তো কিছু প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিয়ে রাখতে পারি, অথবা আমরা ডেফার করতে পারি। এখানে বলা আছে যে আমরা কি করতে পারি আর কি ব্রেস্ট ক্যান্সার পেশেন্টকে। আমরা এটাকে যত কম, প্রথমে চিন্তা করতে আমার সেফটি, আমার আমার পেশেন্টের সেফটি দেখতে হবে এবং আমার ডিপার্টমেন্টের সেফটি দেখতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমি যত রিমোটলি যদি মনে করি পেশেন্ট একটা ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোস হয়ে গেছে, আমি তাকে একটা হরমোন ট্যাবলেট দিয়ে রাখতে পারবো কিনা, যেমন ডক্টর মোস্তাক বললো কিছু গাইডলাইন আসছে যে এটা ইমিডিয়েটলি এখন কোনো ট্রিটমেন্ট যদি আমি 1 মাস ডেফার করতে পারি, তাহলে হয়তো পরে আমি তার একটা কিউরেটিভ ট্রিটমেন্ট আরো কেমোথেরাপি বা অন্য কিছু যেতে পারবো। সেই ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আর্লি কেসের ক্ষেত্রে আমাকে সেরকম নিতে হবে, আমাকে প্ল্যান করতে হবে যে আমি যদি হরমোন দিয়ে রাখতে পারি 1-2 মাস, তারপর আমি ডেফিনেটলি তার সার্জারি হোক বা তার কেমোথেরাপি হোক অথবা তার রেডিয়েশন হোক, রেডিয়েশন যেতে হবে। অ্যাডভান্স কেসগুলোকে আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রায়োরিটি বেসিস এগুলাকে কিছু ডিলে করতে পারবো, যেটা খুব দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার ফাঙ্গেট হয়ে গেছে, ভালো হওয়ার চান্স কম, সেগুলো হয়তো আমরা কোনো ওষুধপত্র দিতে পারি, হয়তো অল্প রেডিয়েশন দিয়ে রাখতে পারি, এই একটা ব্যাপার। আর ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে সবচেয়ে বলা হয়েছে যেটা, যে আমি যত কম পেশেন্টের এক্সপোজার কমাতে পারি, হাসপাতাল এক্সপোজার, এবং যদি টেলিমেডিসিন বা আমি যদি ফোনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে ট্রিটমেন্ট দিতে পারি, সেটা একটা। আমি যদি অ্যাভয়েড করতে পারি কোনো একটা যে ট্রিটমেন্টটা খুব অল্প বেনিফিট দিবে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টে, সেটা আমি অ্যাভয়েড করতে পারি, সেটার জন্য পেশেন্টকে ঝুঁকিতে নিয়ে আসবো না ডিপার্টমেন্টে। ফর এক্সাম্পল কেমোথেরাপি, যেটা পেশেন্টকে হয়তো ইমিউনো কম্প্রোমাইজ করে দিবে, আরও এই কোভিডের সময় ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট আরও একটা রিস্ক থাকবে। আমরা জানি যে ক্যান্সার পেশেন্টের প্রায় নিয়ার অ্যাবাউট 6% রিস্ক থাকবে অন্যান্য রোগের চেয়ে, মানে সাধারণ মানুষের চেয়ে। যেরকম আমরা জানি যে হার্ট ডিজিজের ক্ষেত্রে 10% রিস্ক আছে কোভিডের সময়, তেমনি ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রেও আমাদের 6% রিস্ক থেকে যাবে, এক্সট্রা রিস্ক থেকে যাবে। সেক্ষেত্রে আমাকে যতটা আমি অ্যাভয়েড করতে পারি ব্রেস্ট ক্যান্সার, সেটা করবো। যদি একটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আমি যদি মনে করি যে একটা সার্জারি হয়ে গেছে, এখন তার রেডিয়েশন লাগবে, রেডিয়েশনটা আমি 1 মাস ডিলে করতে পারবো, তো আমাকে 1 মাস ডিলে করা উচিত হবে। এবং কারণ হলো কি, এই পেশেন্টটা যদি প্রতিদিন হাসপাতালে আসে, প্রতিদিন হাসপাতালে তার এক্সপোজার হওয়ার চান্স বেশি বেড়ে যাবে, যে অন্যান্য রোগীর সাথে যদি তার দেখা সাক্ষাৎ হয় বা কোনো একটা ক্যারিয়ার পেশেন্টের সাথে দেখা সাক্ষাৎ হয়, তার একটা কোভিডের ইনফেকশন হওয়ার চান্স থেকে যাবে। সেই ক্ষেত্রে আমি একটা ডিফার করতে পারবো। আবার যেই ক্ষেত্রে আমি যদি দেখি না এই পেশেন্টকে, আমাকে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টকে আমার রেডিয়েশন ট্রিটমেন্ট লাগবে, সেই ক্ষেত্রে আমি চিন্তা করতে হবে যে আমি পেশেন্টটাকে ট্রিটমেন্টটা শর্ট করতে পারি কিনা, অল্প ফ্র্যাকশন দিতে পারি কিনা, অল্প ফ্র্যাকশন দিয়ে তার কমপ্লিট করতে পারি কিনা। একটা সবসময় আমাকে মনে রাখতে হবে, একটা কিউরেটিভ পেশেন্টকে, যে পেশেন্টটা কিওর হয়ে যাবে ব্রেস্ট ক্যান্সার, তাকে কিন্তু বেশি দিন আমি কোভিডের কথা বলে তাকে আটকে রাখতে পারবো না। তার যদি ডিজিজ চলে আসে, ফিরে আসে, তাহলে কিন্তু তখন আর কিওর করতে পারবো না। সুতরাং এই ক্ষেত্রে আমাদের প্ল্যান করতে হবে। ইন্টারন্যাশনাল গাইডলাইন তাই দিয়েছে যে যত কম এক্সপোজার করতে পারো সেই ব্যবস্থা নিতে হবে পেশেন্টকে। পেশেন্ট যত কম হাসপাতালে আসতে পারে, যত শর্ট ট্রিটমেন্টের মতো ট্রিটমেন্ট দিয়ে তাকে রাখা যায় কিনা সেটা চেষ্টা করতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে না, একটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট একটা স্পাইনাল কর্ডে
ছড়িয়ে গেছে, সেখানে তার প্রচন্ড ব্যথা হচ্ছে, তাকে কিন্তু রেডিয়েশন দিতে হবে, সেখানে ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ নেই। একটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট ব্রেনে ছড়িয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে, সেখানে কিন্তু ব্রেনের জন্য রেডিয়েশন দিতে হবে। আর একটা হয়তো ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট খুব ফাঙ্গেট হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে, ব্লিডিং এর জন্য রেডিয়েশন দেবে। এই ক্ষেত্রে অ্যাডভান্স কিছু ক্যান্সারের ক্ষেত্রে কিছু কিছু অপশন আছে যেখানে আমাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্টে যেতে হবে। আমি 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 আসবো আপনার কাছে। আমি মেজর জেনারেল মোহাম্মদ আজিজুল ইসলামের কাছে আবারও জানবো যে ক্যান্সার রোগীদের কি কোভিড টেস্ট করার আসলে প্রয়োজন আছে কিনা, তারা কি কোভিডের ক্ষেত্রে আরো বেশি সংবেদনশীল কিনা, স্যার বলবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি ক্যান্সারের পেশেন্ট যেহেতু বিভিন্ন রকম ট্রিটমেন্ট পায়, পার্টিকুলারলি কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং বিশেষ করে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস পেয়ে থাকে, সেই জন্য তাদের বডি ইমিউনিটি কমে যায়, পার্টিকুলারলি বোন ম্যারো সাপ্রেশন হয়, তখন তাদের বডির ইমিউনিটি কমে যাওয়ার ফলে তারা অত্যন্ত সংবেদনশীল থাকে এবং তাদের একটা সংক্রমণের ঝুঁকি খুব বেশি থাকে। সেই জন্য অবশ্যই ক্যান্সারে আক্রান্ত রোগী যারা চিকিৎসা পাচ্ছেন তাদেরকে অবশ্যই প্রত্যেকটা কেমোথেরাপির আগে এবং রেডিওথেরাপির আগে তাদেরকে ইভালুয়েট করতে হবে, তাদের সায়েন্স সিনড্রোম দেখতে হবে এবং যদি প্রয়োজনে হয় তাহলে তাকে কোভিড টেস্ট করে কনফার্ম করে তাকে পরবর্তী চিকিৎসার জন্য সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমি কাজী মুস্তাক হোসেনের কাছে জানতে চাইবো যে বাংলাদেশে এই মুহূর্তে ক্যান্সারের রোগীর সংখ্যা আসলে কীরকম, যদিও আসলে খুব এক্স্যাক্টলি আসলে বলা কঠিন, তারপরেও সংখ্যাটা আসলে কীরকম ক্যান্সার রোগীর, বিশাল সংখ্যক এই রোগীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে কিনা এই মুহূর্তে, এবং একই সাথে যদি জানতে চাই রোগী এবং চিকিৎসকের সুরক্ষা কিভাবে সম্ভব, যদি আপনি কিছুটা বলেছেন আগে, আপনার কাছে জানবো। আসলে আমাদের একেবারেই সুনির্দিষ্ট ডাটা নাই যে এক্সাক্ট সংখ্যাটা বলা সম্ভব, সেরকম তথ্য এখনো হয় নাই। এটা একটা সমস্যা, আমরা সমাধানের চেষ্টা করছি। বিভিন্ন ইনস্টিটিউশন গুলোতে বা হাসপাতালগুলোতে যে ক্যান্সার রেজিস্ট্রি, সেটা চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু পুরোপুরি এখন কার্যকর হয়নি। ইনস্টিটিউশনাল বেসড কিছু কিছু ডাটা থেকে আমাদের কিছু উপাত্ত নিয়ে আমরা এই সংখ্যাগুলো বলে থাকি যে প্রতি বছর 2 থেকে 3 লাখ রোগী নতুন করে যুক্ত হচ্ছেন, 50,000 রোগী মারা যাচ্ছেন, তারপরে 1.5 লক্ষ রোগী থেকে যাচ্ছেন। এইভাবে এই মুহূর্তে দেশে দেখা যাবে যে বেশ কয়েক লক্ষ ক্যান্সার রোগী রয়ে গেছেন। জি। তো এখন এনাদের ট্রিটমেন্টের ব্যাপারটা নিয়েই আমরা যে আলোচনাটা করছিলাম, সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট লাগবে, কিন্তু এই ক্রাইসিসের সময় এটাকে আমরা কতগুলো স্তরে 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 ভাগ করে নিতে হবে। যেন সবাইকেই তো আপনি ট্রিটমেন্ট দিতে পারছেন না, সবাই আসতেও পারছেন না। জি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম এবং কামরুজ্জামান স্যারও যেটা বললেন, যে আমাদের এই প্রায়োরিটি নির্ধারণ করে যে যাদের প্যালিয়েটিভ কেস, যে যারা ভালো হবে না তাদের ক্ষেত্রে কিছু মুখে খাওয়ার ওষুধ দিয়ে দেরি করানো যায়, যে আপনার এই মুহূর্তে আসার দরকার নাই, আপনি এই ট্যাবলেট খান। কিছু কিছু ক্ষেত্রে ডিলে করলাম কিন্তু পরবর্তীতে ডেফিনিটিভ ট্রিটমেন্ট দিব। কিন্তু কতগুলো ক্ষেত্র আছে যে এমার্জেন্সি, তো এমার্জেন্সি রোগীও যদি অনেকে যদি চলে আসেন, তো সবাই তো ইনফেক্টেড হয়ে আসতে পারেন অথবা এখানে এসেও ইনফেক্টেড হতে পারেন এবং অন্যদেরকেও ইনফেক্টেড করতে পারেন। তো সেই জায়গাটাতে আমাদের কাজ করার জন্য আমাদেরকে এখানেও কিছু প্রোটোকল আছে। আমরা যেটা বলছিলাম যে হাইপোফ্র্যাকশনেশন, যে কতগুলো ক্ষেত্র আছে যে একজন, আমরা নরমালিও কিন্তু এটা করি, এমন না যে এই হাইপোফ্র্যাকশনটা শুধু আমরা এখন দিচ্ছি, যে একজন বয়স্ক মানুষ তাকে প্রতিদিন ইন্টারন্যাশনালি নরমাল কনভেনশন হচ্ছে যে সপ্তাহে 5 দিন রেডিয়েশন দেওয়া হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই আছে যে হাইপোফ্র্যাকশনেশন, যে একজন বয়স্ক মানুষ, ওনার হাঁটা চলা কষ্টকর, তাকে এই সপ্তাহে 5 দিন ধরে হাসপাতালে নিয়ে আসা বা নিয়ে যাওয়া তার জন্য কষ্টকর, অ্যাটেন্ডেন্টের জন্য কষ্টকর। সেই ক্ষেত্রগুলোকে আমরা বলি 3 দিন দিলাম, হ্যাঁ, আরো কম ফ্র্যাকশনে করা যায়। তো আমরা এখন এই ফর্মুলাটা কাজে লাগাতে বলছে, যে যাদের ক্ষেত্রে খুব এমার্জেন্সি তাদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই, দিতে হবে। যেটা স্যার বলছিলেন যে ব্রেনে ছড়াই গেছে কিংবা হাড়ের মধ্যে ছড়াই গেছে, খুব ব্যথা হচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে, কিংবা খুবই সিভিয়ার শ্বাসকষ্ট হচ্ছে, যে সেখানে কিন্তু আমরা দেখছি অনেকগুলো ক্ষেত্র আছে 2 দিন 3 দিন রেডিয়েশন দিলে তার শ্বাসকষ্ট কমে যায়। তো সেই জায়গাগুলোতে তো আমি অপেক্ষা করে দেরি করেন বললে তো হবে না, এটাকে আর্জেন্টলি দিতে হবে। কিন্তু তখন বাড়তি সতর্কতা নিতে হবে, যে সতর্কতা হলো আমাদের ডাক্তারদের, আমাদের রেডিয়েশনের টেকনোলজিস্ট যারা রেডিয়েশনটা দেয়, মেশিন যারা অপারেট করে, তাদেরকে এই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীটা
ব্যবহার করতে হবে, আমরা যেটাকে পিপিই বলি। এই পিপিইটা যেন সঠিকভাবে তারা ইউজ করতে পারে, তারা পুরো গাউনটা পরবে, তারা গ্লাভস পরবে, তারা আই শিল্ড, ফেস শিল্ড, তারপরে তাদের আমাদের যে মেশিন রুম এবং পেশেন্টদের যে ওয়েটিং রুম, এই জায়গাগুলোতে যেন এই ব্যাকটেরিয়াসাইডাল মানে ভাইরাল যে আমাদের ডিসইনফেক্টেন্ট গুলো যেগুলো রয়েছে, এগুলো যেন স্প্রে করা হয় নিয়মিত। এই কাজগুলো করতে হবে, যাতে করে একজন অজানা একজন রোগী যদি এসেও যান, তার মাধ্যমে যতটা মিনিমাম সংক্রমণ মানে হতে পারে, বা এটা এই সংক্রমণটাকে যতটা মিনিমাম পর্যায়ে নিয়ে আসা যায়, স্যার সেই আমি প্রচেষ্টাটা আমি আমি আবারও আপনার কাছে আসবো। আমি কামরুজ্জামান চৌধুরীর কাছে জানতে চাইবো যে এই অবস্থায় বিশেষ কোনো খাবার অথবা জীবন আচরণ, এটা রোগীর ক্ষেত্রে যদি বলি, এবং একই সাথে যদি জানতে চাই রোগী এবং রোগীর পরিবারের মানসিক চাপ কমানোর বিষয়টিও আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে জানবো। এই কোভিড এর সময় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে তার ইমিউনিটিকে বুস্ট করতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা যদি সে এক্সারসাইজ করে, একটা হেলদি ডায়েট খায়, যেটা প্রোটিন সংযুক্ত থাকবে এর মধ্যে, প্রচুর পরিমাণে ভিটামিন জাতীয় খাবার খেতে পারে, এবং সবচেয়ে বড় কথা প্রচুর পরিমাণ ঘুমাতে হবে, এবং মেন্টাল স্ট্রেসটা রিডিউস করতে হবে। তাই সুতরাং এগুলো যদি করে তাহলে তার ইমিউনিটি বুস্ট হবে। আমরা চাই কি কোভিডের সময়টা যেহেতু একটা ভাইরাল ইনফেকশন, ইমিউনিটি কমে যাবে। সুতরাং আর একটা ক্যান্সার পেশেন্টগুলো ইমিউনো কম্প্রোমাইজ, প্রত্যেকটা ক্যান্সার পেশেন্টই বিভিন্ন কারণে কেমোথেরাপির জন্য, রেডিওথেরাপির জন্য বা অন্য সার্জারি হওয়ার পর একটা ইমিউনো কম্প্রোমাইজ অবস্থায় থাকে তার শরীরে, এবং তারপরে আবার যে কোভিড আক্রান্ত হয় একটা চান্স থাকবে তার ইমিউনিটি আরো কম। খাদ্যাভ্যাসের বিষয়টাকে একটু পরিষ্কার করে বলা যায় কিনা, যে কি ধরনের খাবার খাবে সেটা কি আসলে বলা যায়? আমি মেইনলি হলো যত বেশি আমি ভিটামিন সি যুক্ত খাবার যেগুলো ইমিউনিটি বাড়িয়ে দিবে আমাকে, প্রোটিন হোক, ভিটামিন সি হোক, অ্যান্টিঅক্সিডেন্ট হোক, প্রচুর শাকসবজি ফলমূলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এগুলো খেতে পারে। আমাদের দেশে তো প্রচুর শাকসবজি পাওয়া যায়, প্রচুর ফলমূল পাওয়া যায় আমাদের এই মৌসুমে, এগুলো খেতে পারে। এগুলো ইমিউনিটি বাড়িয়ে দিবে, এবং এর সাথে প্রোটিনও খেতে হবে। যেহেতু আমাদের ক্যান্সার পেশেন্টগুলো ইমিউনো কম্প্রোমাইজ, এমন ক্যাকেকটিক থাকে, তাদেরও প্রোটিন খাবার কম নেওয়া হয়, শরীরে থাকেও প্রোটিন কম এরা এই ট্রিটমেন্টের জন্য। সুতরাং এদের প্রচুর পরিমাণ প্রোটিন খাওয়া উচিত। তাছাড়া অন্যান্য তো সে করবি, যে আমরা যেটা বলছি অ্যাকশন নেওয়া, যেটা বলতেছি যে সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশ, স্টে হোম, মাস্ক ইউজ করবে, এবং যতগুলো সারফেস আছে ক্লিন করবে, এগুলো মেইনলি করা উচিত। তাহলে কি ইমিউনিটি বুস্ট আপ করা। এবং সেটা তো রোগীর ক্ষেত্রে স্যার, কিন্তু আমরা রোগী এবং পরিবারের ক্ষেত্রে মানসিক যে চাপ যে তৈরি হচ্ছে নতুন করে, সেটিকে আসলে কমানোর কোনো উপায় আছে কিনা? সেটা অ্যাকচুয়ালি সবাই কিন্তু মানসিক চাপে আছে, চিকিৎসক থেকে শুরু করে সবাই। এবং সবাই যদি তার কাজকর্মের মধ্যে থাকে, এবং সবসময় যদি আমরা কোভিড নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু মানসিক স্ট্রেস থাকবে, একটা ভয়ঙ্কর ভীতি থাকবে। কোভিডের এই ভয়ঙ্কর ভীতিটা কাটাতে হবে। কারণ যদি আপনারা চিন্তা করেন যে কত % পেশেন্ট মারা গেছে এই কোভিড ইনফেকশনে, কিন্তু আপনার 80% পেশেন্ট কিন্তু কিওর হয়ে গেছে। ডাটা কি বলে, চায়নার ডাটা বলে যে যারা ক্রিটিক্যাল সিমটম নিয়ে এসেছিল মাত্র 5%, তার মধ্যে 50% পেশেন্ট কিন্তু মারা গেছে। 5%-এ 50%, খুবই কম। যারা সিভিয়ার সিমটম নিয়ে আসছিল তারাও কিন্তু দেখা যায় 10%, তাদেরও 15% মারা গেছে। সুতরাং এই ভীতিটা কমানোর জন্য এনশিওর করতে হবে সবাইকে যে কোভিড থেকে যে সবাই, কোভিড ইনফেকশন হলে যে সবাই মারা যাবে তা না। কোভিড ইনফেকশনে মারা গেছে কোন পেশেন্টগুলো দেখেন, যদি আমরা ইউহানের ডাটা দেখি, দেখা যাচ্ছে 80+ যারা ছিল তারা কিন্তু মারা গেছে, 60 থেকে 70-র মধ্যে অল্প মারা গেছে। সবাই কিন্তু দেখেন ওল্ড এজ, এবং আমাদের দেশে কিন্তু আমরা 80 ইয়ার্সের লোক কিন্তু খুব কম, এবং ক্যান্সার পেশেন্ট 80 ইয়ার্সের খুবই অল্প। তো অল্প পরিমাণ পেশেন্ট কিন্তু আমাদের ঝুঁকিতে থাকে। আমরা যদিও মানসিক ভীতিটা দূর করতে হবে। স্যার আসবো আপনার কাছে। মানসিক রোগ বিশেষজ্ঞরা যদি বলছেন যে আপনি অবশ্যই 1 ঘন্টার বেশি কোভিড সংক্রান্ত খবর না দেখার জন্য উৎসাহিত করছেন, যাতে সবসময় কোভিড করতে গিয়ে যেন তিনি অরক্ষিত না হয়ে যান করোনার কাছে। স্যার আপনার কাছে আসবো। আমি জেনারেল মোহাম্মদ আজিজুল ইসলাম স্যারের কাছে জানতে চাইবো যে যাদের জরুরি সার্জারি প্রয়োজন, যাদের বিভিন্ন থেরাপি দিতে বিলম্ব হচ্ছে, তাদের রোগের অগ্রগতি কমানোর জন্য আসলে কোন ধরনের পদ্ধতি এখন আসলে নেওয়া যেতে পারে, স্যার আপনি বলবেন আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি একটু প্রফেসর কামরুজ্জামান সাহেবের কথার উদ্ধৃতি বলতে চাই যে উনি একটা তথ্য দিচ্ছেন, এটা হয়তো অনেকে আমরা জানি সঠিক তথ্য দিচ্ছেন। আমরা তাকে প্রত্যেকটা মানুষকে আমরা সায়েন্টিফিক ব্যাখ্যার সাথে সাথে কিছু স্পিরিচুয়াল আমাদেরও কিন্তু কিছু পরামর্শ দেওয়া লাগবে। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ডেটা ইন আমাদের দেশে আমাদের মর্টালিটি রেট কিন্তু অনেক কম।
বিশেষ করে অনেক উন্নত দেশের চেয়ে আমাদের দেশে মর্টালিটি অনেক কম। তো সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমার মনে হয় সেই স্পিরিচুয়াল জিনিসটা আমাদের বলতে হবে যে অ্যাকচুয়ালি হিউম্যান বিং ইজ মর্টাল। সুতরাং মানুষকে মরতে হবে, বাট আমাদের যদি আমরা সতর্কতা অবলম্বন করি এবং আমাদের যে এখনো অন্যান্য ডেটার সাথে আমরা যদি দেখতে পাই যে আমাদের বাংলাদেশের এবং নেইবারিং কান্ট্রির ডেটাতে অনেক মর্টালিটি অনেক কম আছে অনেক দেশের তুলনায়। তো হাওয়ার আমি আমার এখন অন্য বিষয়ে চলে আসছি যে আমরা বিশেষ করে ক্যান্সার রোগীদেরকে আমরা চিকিৎসার জন্য বিভিন্ন উপায়ে তাদেরকে আমরা চিকিৎসা দিতে পারি। তাদেরকে যেহেতু আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রথমেই যদি যেই পেশেন্ট গুলা কেমোথেরাপি যদি পাচ্ছে তাদেরকে আমরা ট্রিটমেন্ট কন্টিনিউ করব, বাট আমাদের ওই কেমোথেরাপি সাইকেল যেগুলো আছে সেই ডোজ গুলো একটু মডিফাই করব এবং লেস টক্সিক ড্রাগ ইউজ করব এবং আমরা ডিউরেশনটা একটু বাড়িয়ে দেব। এবং যে পেশেন্টগুলি ইনজেক্টেবল কেমোথেরাপি ড্রাগস টলারেট করতে পারবে না, তার অল্টারনেট যে আমাদের কিছু ঔষধ আছে যেগুলি ওরাল ফর্মে পাওয়া যায়, যেমন বিভিন্ন ওষুধ আছে, তার মধ্যে ক্যাপিসিটাবিন, কিছু টার্গেটেড এজেন্ট আছে, আর্লোটিনিব, জেফিটিনিব, লেনবাটিনিব, এবং আরো কিছু ওষুধ আছে যেগুলি কোনো সাইড ইফেক্টস, মিনিমাম সাইড ইফেক্ট, সেটা শুধু ক্যান্সার সেলেই সেটা কাজ করে এবং অন্যান্য ক্যান্সার সেলটাকে বৃদ্ধি পেতে এটা বর্ধিতকরণ বন্ধ রাখে, এটা স্প্রেড করতে পারে না এবং এটাকে সীমিত রাখে। সুতরাং আমরা এইভাবে কেমোথেরাপি অথবা টার্গেট থেরাপি অথবা হরমোন থেরাপি দিয়ে আমরা ওই পেশেন্টগুলির রোগটা ছড়ানোকে বন্ধ করতে পারি। এবং সেই সাথে আমরা ওদেরকে মানে অলরেডি বলেছি যে প্রপার প্রিকশন, যেমন আমরা যদি সবাই প্রিকশন নিয়ে কেমোথেরাপি যারা সার্ভিস প্রোভাইডার যারা এবং সার্ভিস রিসিভার যারা দুই পক্ষ যদি সমানভাবে সচেতন হয় যে এই রোগটা কিভাবে ছড়ায় এবং কিভাবে রোগটা সংক্রমণ হয়, আমরা যদি জানতে, আমরা যদি সেটা চিন্তা করি, অবশ্যই আমাদের এই রোগগুলো প্রিভেন্টেবল। সো ইট ইজ করোনা ভাইরাস যেহেতু একটা প্রিভেন্টেবল ডিজিজ, আমরা অবশ্যই সতর্কতার সাথে যদি আমরা চলি এবং আচরণ করি, আমাদের কোভিড আক্রান্ত সংখ্যাও কমে যাবে। এবং আমরা যদি সায়েন্টিফিক্যালি আমরা যদি আমাদের জাজমেন্টকে বিচার বিশ্লেষণ করে কেমোথেরাপি এবং টার্গেট থেরাপি এবং হরমোন থেরাপি ব্যবহার করি, তাহলে ক্যান্সার পেশেন্টগুলির রোগটাকে একটা বিশেষ পর্যায়ে সীমাবদ্ধ রাখা যাবে এবং রোগটা ছড়ানোর কোনো সুযোগ পাবে না। এবং পেশেন্টও জানতে পারবে, মেন্টালি বুস্ট আপ থাকবে যে আমরা হি অর শি ইজ গেটিং দ্য ট্রিটমেন্ট। সুতরাং সে মেন্টাল বুস্ট আপ হবে, তার মানসিক অবস্থাও ভালো হবে এবং আমরা এই বিভিন্ন উপায় অবলম্বন করে এই পেশেন্ট ক্যান্সার পেশেন্টগুলো ট্রিটমেন্ট করার জন্য পরামর্শ দেওয়া দরকার বলে মনে করি। আচ্ছা, আপনার কাছে আসবো আমি ডাক্তার কাজী মুশতাক হোসেনের কাছে আরো জানতে চাইবো যে এই সময় আমরা বিভিন্ন হাসপাতালকে দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের ডিজিটাল ইনিশিয়েটিভ হাতে নিয়েছে। এক্ষেত্রে সব থেকে এগিয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তারপরে যদি বলি যে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট কি ধরনের উদ্যোগ নিয়েছে, এক্ষেত্রে যদি না নিয়ে থাকে ভবিষ্যতে নিবে কিনা, এক্ষেত্রে কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোকেও আসলে যুক্ত করা যায় কিনা প্রত্যন্ত অঞ্চলের রোগীদের আপনাদের সাথে কানেক্ট করার জন্য, আপনার কাছে জানবো। হ্যাঁ, ধন্যবাদ। আসলে দেশের বিভিন্ন এলাকায় যে রোগীরা আছেন আমাদের, তারা কিন্তু ইতিমধ্যে টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের পরামর্শ নিচ্ছেন এবং আমরা আমাদের যে সোসাইটি রয়েছে, বাংলাদেশ সোসাইটি অফ রেডিয়েশন অনকোলজিস্ট, তার নিয়ন্ত্রণে আমরা একটা করোনা অ্যান্ড ক্যান্সার বা বাংলায় করোনা এবং ক্যান্সার নামে একটা ফেসবুক পেজ আমাদের রয়েছে। সেখানে কিন্তু আমাদের রোগীরা এই করোনা আসার পর থেকেই অল্প কিছুদিন পরেই আমরা এটা চালু করি এবং এর মাধ্যমে অনেক রোগী আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরামর্শ নিচ্ছেন। এটি ইনস্টিটিউশনের ভিতরে যে টেলিমেডিসিনের যে সিস্টেমটা কিন্তু রয়েছে সব হাসপাতালেই, সেখানেও যেমন রোগীরা যোগাযোগ করতে পারেন। আর পাশাপাশি হচ্ছে যে আমাদের সোসাইটির যে সিস্টেমটা আমরা করেছি করোনা অ্যান্ড ক্যান্সার, এখানেও কিন্তু আমাদের রোগীরা নিয়মিত যোগাযোগ রাখছেন। আর বিভিন্ন হাসপাতাল যেগুলো রয়েছে তারাও কিন্তু নিজেদের টেলিমেডিসিনের মাধ্যমে রোগীদের সেবা দিচ্ছেন। তো এটি খুব ভালো আমার মনে হয় একটি ব্যবস্থা, যে রোগীরা তাদের আসারও দরকার হচ্ছে না এবং বিভিন্ন পেপারে দেখা যাচ্ছে যে এ নিয়ে একটা পেপারও এসেছে যে অনেক পার্সেন্টেজের রোগীরই কিন্তু সবসময়
আসার দরকারও হয় না। তো সেই ক্ষেত্রে এই টেলিমেডিসিনের ব্যবহারটা সমগ্র পৃথিবীতেই বাড়ছে। হ্যাঁ? এবং এটা গ্র্যাজুয়ালি আমাদের দেশেও বৃদ্ধি পাচ্ছে বা আরো বাড়বে। এ আপনারা ব্যাপারে কমিউনিটি হেলথ ক্লিনিককে আমাদের আসলে কানেক্ট করা যায় কিনা কোনোভাবে একটু সংক্ষেপে যদি আমাদের বলেন। হ্যাঁ, এই কানেকশনের যে ব্যাপারটা রয়েছে যে আমাদের ডিজি অফিসের মাধ্যমে যে ওয়েবসাইটের একটা কানেকশন রয়েছে যেখান থেকে আমরা এবং ঢাকা মেডিকেল সহ বিভিন্ন ক্যান্সার হাসপাতাল থেকে পেরিফেরির বিভিন্ন সেন্টারে কিন্তু আমরা নিয়মিত পরামর্শ আমরা দিয়ে থাকি। তো সেটি রয়েছে। ইতিমধ্যে সেটা কার্যকর রয়েছে। হয়তো কোনো জায়গায় সেটা যান্ত্রিক ত্রুটি থাকতে পারে বা সাময়িক হতে, কিন্তু এই সিস্টেমটা কিন্তু রয়েছে যে টেলিমেডিসিন সিস্টেম বেশ পুরাতন এবং এর মধ্যে দিয়ে যত বেশি সংযুক্ত করা যাবে রোগীদের তত বেশি উপকার হবে। আচ্ছা, আমি সে আসবো ব্যাপারে কোনো সন্দেহ আসবো ডাক্তার কামরুজ্জামান চৌধুরীর কাছে জানতে চাইবো যে ক্যান্সারের ওষুধ, কেমো বা বিভিন্ন টার্গেটেড থেরাপি কি এই মুহূর্তে রোগীদের নিকট সহজলভ্য কিনা, অথবা এই ওষুধগুলোর কোনো সংকট তৈরি হয়েছে কিনা নতুন করে এই কোভিডের এই সিচুয়েশনে, আপনার কাছে জানবো স্যার। বাংলাদেশে সবচেয়ে বড় একটা উন্নয়ন হয়েছে হলো কি, যে আমাদের দেশে প্রচুর টার্গেট থেরাপি আমাদের ফার্মাসিউটিক্যালে বানাচ্ছে এবং আমাদের দেশের থেকেই প্রায় অন্যান্য কান্ট্রিজে এক্সপোর্ট করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই কোভিড সিচুয়েশনে আমাদের দেশে যেসব ফার্মাসিউটিক্যাল যে টার্গেটেড থেরাপি প্রোডাকশন করছে সেগুলোর কোনো এখন পর্যন্ত আমরা কোনো অভাব পাচ্ছি না। আমরা প্রত্যেকটা পেশেন্ট দিতে পারছি এবং পেশেন্টগুলো আসলে যেগুলা আমরা বললাম ব্রেস্ট ক্যান্সারে যে টার্গেটেড থেরাপি আছে বা যে অরাল কেমো আছে সেগুলো আমাদের দেশে প্রডিউস হয়, সেগুলো আমাকে দিতে পারছে, পেশেন্ট নিয়েও যেতে পারছে তাদের গ্রামের বাড়িতে বা ওখানে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন ফার্মাসিউটিক্যালের ডিপো আছে সেখানে দিতে পারছে। আমাদের লাং ক্যান্সারের ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণ টার্গেট থেরাপি বাংলাদেশে প্রডিউস হচ্ছে, আমরা যেটাকে বলি টিকিআই, এবং লাং ক্যান্সার পেশেন্ট যারা এখন কেমোথেরাপি দিতে পারছি না আমরা তাকে কিন্তু টিকিআই দিয়ে রাখতে পারছি, যদি মনে করি তার রিসেপ্টর পজিটিভ আছে সেটা তাদের দিতে হবে। সেটা কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি প্রোডাকশন হচ্ছে এবং বাংলাদেশে এখন পর্যন্ত কোনো অভাব হয়নি। বাংলাদেশের থেকে বাইরে এক্সপোর্ট হয় এবং অনেক ওষুধ আছে যে বাংলাদেশ থেকে চায়নাও যায়, যেহেতু আমাদের এখানে কিছু ফার্মাসিউটিক্যাল বানাচ্ছে যেটা। সুতরাং আমাদের দেশে এখন পর্যন্ত এই মুহূর্তে আমরা টার্গেটেড থেরাপির কোনো অভাব পাচ্ছি না, প্রত্যেকটা পেশেন্ট দিতে পারছে। এই মুহূর্তে কেমোথেরাপির কোনো আমরা শর্টেজ পাইনি এখন পর্যন্ত। প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল তাদের ম্যানুফ্যাকচার করা কেমোথেরাপি এবং টার্গেট থেরাপি সাপ্লাই দিতে পারছে। ভবিষ্যতে কি হবে আমি জানি না, র মেটেরিয়ালস আসা যদি কোনো বন্ধ হয়ে যায় তাহলে হয়তো শর্ট পড়তে পারে, কিন্তু আমার মনে হয় না সিচুয়েশনটা সামনে ইমপ্রুভ করবে। কারণ আমরা যদি দেখি এখন বাইরের যে সিচুয়েশনগুলো গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে, ইউরোপ কিন্তু খুলে দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, আমরা আমেরিকাও দেখেছি যে সেই মর্টালিটি কমে যাচ্ছে। সুতরাং আস্তে আস্তে আরো ইমপ্রুভমেন্ট হবে, সেই ক্ষেত্রে আমাদের র মেটেরিয়ালস আসা বেড়ে যাবে আরো। সুতরাং আমরা আপাতত মনে করছি না যে আমরা কোনো অভাব আছে, সংকটের কোনো আপাতত আমরা দেখতে পাচ্ছি না আসলে সংকট হবে কিনা। আমরা আশা করছি সংকট হবে না। আশীর্বাদ বলবো আমি আমাদের আশীর্বাদ বলবো যে বাংলাদেশের সবকটা মেজরিটি ফার্মাসিউটিক্যাল কিন্তু আমাদের কেমোথেরাপি বানাচ্ছে এবং টার্গেট থেরাপি বানাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলামের কাছে আবারও জানতে চাইবো যে যাদের কেমো থেরাপির পূর্ব নির্ধারিত তারিখ রয়েছে অথবা চিকিৎসকের পরামর্শ প্রয়োজন, তারা এই সময় আসলে সেবাটি কিভাবে গ্রহণ করবেন? আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি প্রফেসর মুস্তাকও বলেছেন, অ্যাকচুয়ালি টেলিমেডিসিন তো আমাদের এখন খুবই প্রচলিত হচ্ছে, আর বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে হয়তো অনেক পেশেন্ট আছে যারা আমাদের নিয়মিত পেশেন্ট, যারা নিয়মিতভাবে কেমোথেরাপি দিয়ে থাকতেন বা দিতেন, তারা এখন বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি প্রায় 80 to 90% পেশেন্টেরই বিভিন্ন অ্যাপস গুলো আছে, বিশেষ করে মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, ইমো আছে। এগুলোর মাধ্যমে আমরা তাদের প্রেসক্রিপশন গুলো আমরা জেনে নেই। প্রেসক্রিপশন দেখার পরে আমরা যেগুলি পুরাতন পেশেন্ট আছে তাদেরকে আমরা শুধু ফলো আপ করার প্রয়োজন হয়। আমরা দেখি তার যদি আমরা বলে যে আপনি আপনার যে পরীক্ষাগুলো ফলো আপ টেস্টগুলো করার কথা আছে সেগুলো আপনি করে পাঠিয়ে দেন আমার হোয়াটসঅ্যাপে, আমার ভাইবার, আমার ইমোতে বা আমার ইমেইলে অথবা আমার মেসেঞ্জারে। তারা যখন পাঠিয়ে দেয়, যখন থেকে সবকিছু ঠিক আছে, তার কোনো কিছু ইন্টারভেনশন করা লাগবে না, আমরা বলি আপনি হয় আপনার পূর্বত আগের ওষুধ চালিয়ে যান অথবা আপনার আবার 6 মাস পর ফলো আপ করবেন। এটা হলো আপনার বিশেষ করে যারা ফলো আপে আছে। আর যারা কেমোথেরাপি পাচ্ছে তাদেরকেও ঠিক এভাবেই আমি, যেমন আমাদেরও এখানে সিএমএস ক্যান্সার সেন্টারে রুটিন কেমোথেরাপি, জরুরি কেমোথেরাপি গুলো চলছে, এবং আমার মনে হয় অন্যান্য জায়গাতে জরুরি কেমোথেরাপি চলছে। বাট কোনো যদি না চলে, যেমন আমার প্রাইভেট চেম্বারে
আমি যেখানে প্রাইভেট হাসপাতালে সেখানে আমি নিয়মিত যেতে পারি না, বাট সেখানে ডিউটি ডাক্তার আছে, নার্স আছে, কেমোথেরাপি নার্স আছে যারা কেমোথেরাপি সম্বন্ধে ধারণা আছে, এবং আমরা সেটা আমি টেলিমেডিসিনের মাধ্যমে অথবা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ভাইবার অথবা ইমোর মাধ্যমে প্রেসক্রিপশনটা কালেক্ট করে তাদেরকে আমার পরীক্ষা করতে বলি। প্রত্যেকবারই আমরা কিছু বেসলাইন টেস্ট করি প্রত্যেক কেমোথেরাপির আগে। সেই টেস্টগুলো যদি সঠিক থাকে আমি নির্দেশ দিয়ে দেই এবং বলে দেই হাসপাতালে যে আপনারা হাসপাতাল ডাক্তারকে বলে দেই এবং পেশেন্টকে বলে দিই, পেশেন্টের একটা আমরা আমি দুজনের কমিউনিকেশন করে দেই এবং তারা ওখান থেকে কেমোথেরাপি নিয়ে দেয়, এবং যদি কোনো কমপ্লিকেশন হয় তারা আমাকে জানায় বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়া, বিশেষ করে এই অ্যাপস গুলোর মাধ্যমে। আমার রোগীদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু স্যার আমি ঠিক আমি মতো এখানে একটু সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাই যে আপনার রোগীদের হয়তো সমস্যা হচ্ছে না, আমরা বিভিন্ন সোসাইটির চিকিৎসকদেরকে দেখছি যে তারা বিভিন্ন উদ্যোগে এক ধরনের টেলিমেডিসিন সেবাটি চালু করার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। শুধুমাত্র ক্যান্সারের যারা চিকিৎসক আছেন তাদের কি স্বতন্ত্র কোনো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কিনা যেখান থেকে সারা বাংলাদেশের রোগীরা অন্তত কোনো না কোনোভাবে আপনাদের সাথে কানেক্ট হতে পারে? এ ধরনের কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা, না নিলে ভবিষ্যতে নেবেন কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আমি তো আমার এবং আমাদের যে প্রফেসর কামরুজ্জামান চৌধুরী এবং মুস্তাক আহমেদ, তারা তো আমরা এই পদ্ধতির চিকিৎসা দিচ্ছি, এবং আমরা কিছুদিন আগেও আমরা দেশের যারা সিনিয়র অঙ্কোলজিস্টের সাথে আমরা একটা ক্যান্সার ক্যান্সার সোসাইটির মাধ্যমে, ক্যান্সার সোসাইটির দ্বারা পরিচালিত একটা ওয়েবসাইট খোলার পরিকল্পনা করেছি। এটা আমাদের একটা মিটিং আমাদের হয়ে গেছে। আমরা পরবর্তী মিটিং এ আমরা সিদ্ধান্ত নিব যে সেটার ওয়েবসাইটটা কে ডিল করবে। ওই ওয়েবসাইটে রোস্টার অনুসারে আমরা ডিউটি দেওয়ার আমরা প্রস্তাব দিয়েছি। সপ্তাহে কে কোন দিন ডিউটি করবে সেই সমস্ত পেশেন্টরা যেন সেই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারে যে ডিউটি ডক্টর কে। এইটা আমরা অলরেডি সামগ্রিকভাবে আমরা চিন্তা করেছি। আমরা গত সপ্তাহে একবার বসেছিলাম, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আবারও বসবো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এটা যত দ্রুত করা যায় এবং যত সহজলভ্য করা যায়, সাধারণ মানুষ যত সহজে আসলে সেবাটি গ্রহণ করতে পারবে তত সেবা ছড়িয়ে যাবে। আপনার কাছে আসবো, আমি কাজী মুশতাক হোসেনের কাছে আবারও জানতে চাইবো যে বর্তমানে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে সেবাটা আসলে কিভাবে চালু রয়েছে? যাদের কেমো বা অন্য থেরাপির পূর্ব নির্ধারিত ডেট ছিল তাদেরকে আপনারা এখন কিভাবে সেবা দিচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এর আগের প্রশ্নের উত্তরে কিন্তু আমি বলেছি যে আমাদের যে সোসাইটি রয়েছে, বাংলাদেশ সোসাইটি অফ রেডিয়েশন অনকোলজিস্টস, BSRO, তো এই সোসাইটির মাধ্যমে কিন্তু আমরা করোনা অ্যান্ড ক্যান্সার নামে একটা ফেসবুক পেজ অলরেডি চালু আছে। সেখানে 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত রোগীদের পরামর্শ দিচ্ছেন। যে কোনো রোগী এখন ফেসবুক তো সবচেয়ে বেশি চালু বা সবচেয়ে বেশি সবার কাছেই আছে, মোবাইলেও আছে। তো যে মানে পেশেন্টরা ওইখানে তাদের প্রেসক্রিপশন এবং ছবি তুলে যদি দিয়ে দেন, তাহলে সেই প্রেসক্রিপশন দেখে আমরা তার এখন কি করতে হবে, কি পরামর্শ বা রিপোর্ট তারা স্থানীয়ভাবে করে যদি আমাদেরকে জানাচ্ছেন, এবং আমরা কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছি। এটি চালু রয়েছে। আর ওয়েবসাইটটাই মনে হয়েছে আমার কাছে যে বেশি কঠিন, কারণ ওয়েবসাইটে www দিয়ে আপনাকে খুঁজে বের করে তারপরে সেখানে ঢুকতে হবে। ফেসবুকে করোনা এন্ড ক্যান্সার খুঁজে পাওয়াটা তো কঠিন না। তো এই একটা ব্যাপার ছিল। আর আমাদের হাসপাতাল সহ অন্যান্য আমার জানা মতে প্রায় আমাদের সবগুলো ইনস্টিটিউশনে বা যেখানে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু আমাদের নিয়মিত যে কার্যক্রম সেগুলো কিন্তু চলছে। আমরা যে বন্ধ করে দিয়ে মানে পালিয়ে গেছি এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই। এবং আমরা আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে প্রতিদিন 100-র মতো রোগী নিয়মিত রেডিওথেরাপি নিচ্ছেন এখনো। প্রায় প্রতিদিন 50 থেকে 60 জন রোগী কেমোথেরাপি নিচ্ছেন আমাদের ডে কেয়ারে এবং ইনডোরে ভর্তি করে, এবং সার্জারি চলছে, এবং আমাদের এই আউটডোরের বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো চলছে। স্যার আমরা একেবারে শেষ প্রান্তে, আমি ছোট করে একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যে নতুন করে যাদের ক্যান্সারের উপসর্গ প্রকাশ পাচ্ছে সেই উপসর্গগুলো আসলে কি রকম, আর যদি প্রকাশ পায় তাহলে প্রাথমিক অবস্থায় তারা কিভাবে সেবাটি পাবেন? এটি আমাদের শেষ প্রশ্ন স্যার, আপনার কাছে বলবেন। আচ্ছা, না এখন ধরেন যে যেটা ইনিশিয়াল পর্যায়ে রয়েছে, আমাদের কামরুজ্জামান স্যার কিন্তু প্রথমে এই ধরনের একটা কথা বলছিলেন যে আমাদের এই ডায়াগনোসিসের যে জায়গাটা, যে একজন মানুষ তার কিছু লক্ষণ দেখা দিল, তার শরীরে কোনো গোটা চাকা দেখা দিল, এটি আগেও যেমন ছিল এখনো তেমন হবে।
এই সময় যে অন্যরকম লক্ষণ কিছু দেখা দিবে তা না, কিন্তু এই লক্ষণ নিয়ে উনি তার যে পারিবারিক চিকিৎসকের কাছে গেলে তিনি রেফার করবেন যে পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এই তার যে পরীক্ষা নিরীক্ষা, প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষাগুলো লাগবে, যে তার বায়োপসি বা কোর বায়োপসি বা এফএনএসি যেটা বলি, বা আনুষঙ্গিক অন্যান্য তার রোগটা নির্ণয়ের জন্য এই পরীক্ষাগুলো কিন্তু করায় নেওয়া হচ্ছে। করাই নেওয়ার পরে তারা যদি আমাদের হাসপাতালে আসেন, তাদেরকে কিন্তু আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। নতুন রোগীও আমাদের নিয়মিত এন্ট্রি হচ্ছে। এমন না যে রোগী এন্ট্রি হচ্ছে না, শুধু পুরাতন রোগীরা আসছেন তা কিন্তু না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাদের তিনজনকে আন্তরিকভাবে অভিনন্দন আমি জানাচ্ছি। এবং অনেক ধন্যবাদ আপনাকে। আরো আগে আমাদের সঙ্গে আরো একজন যুক্ত ছিলেন, একজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা। আপনাদের সবাইকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। এবং দর্শক, আপনাদেরও জানাতে চাই যে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ক্যান্সারের যারা রোগী তারা করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছেন, তারা অবশ্যই সাবধানে থাকবেন। তবে যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন, বিভিন্ন জায়গায় আছেন, বাসা বাড়ি অথবা যারা সেবা নিতে পারছেন না, তাদের অন্তত কাজ হচ্ছে দুশ্চিন্তামুক্ত থাকা এবং আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য চিকিৎসকরা যে ধরনের পরামর্শ দিয়েছে, খাদ্য তালিকা অথবা বিশ্রাম নেওয়া, নানাভাবে আপনি যতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারেন ততই আপনি করোনার বিরুদ্ধে ততটা বেশি সচেতন এবং সতর্ক থাকতে পারবেন। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব বদ্যি বাড়িতে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়ের।